বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হলো পাকস্থলীর রক্তক্ষরণ। শনিবার আসছে এয়ার অ্যাম্বুলেন্স, পরদিন নেওয়া হতে পারে লন্ডন। 2 দফা হাসপাতালে ডাক্তার জুবায়েদা। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করার ঘোষণা 8 দলের। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। কোনো কারণেই পেছাবে না নির্বাচন, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি না ছড়ারও অনুরোধ ইসি সচিবের। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পায়নি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ, কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা। এবং ওয়াশিংটনে চলছে ফিফা বিশ্বকাপের ড্র। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে অস্ট্রিয়া, গ্রুপ সিতে ব্রাজিলের সঙ্গে মরক্কো, পর্তুগালের গ্রুপে কলম্বিয়া। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে, আর এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শুক্রবার বিকেলে ডাক্তার AQM মোহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোস্কোপি হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি আরও জানিয়েছেন পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়া। গত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে শনিবার বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। পরদিন সকালে লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেই লন্ডনে পাঠানো হবে তাকে। সহকর্মীদের সঙ্গে নিয়ে দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে, কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল। কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব। সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে, যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের অবনতি হলে 27 নভেম্বর সিসিতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুক্রবার বিকেলে এভারকেয়ার থেকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডাক্তার জুবাইদা। রাতে আবারও শাশুড়িকে দেখতে এভারকেয়ারে আসেন তারেক পত্নী। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ ও যুক্তরাজ্যে নিতে লন্ডন থেকে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকাল 11:15টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী ডাক্তার জুবাইদা। এ সময় তাকে স্বাগত জানান বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি সহ বিএনপি নেতারা। ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল 11:15টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হন জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। জুবাইদা রহমানকে বহনকারী গাড়ির আগে পড়েছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর গাড়ি। চোখে পড়ে পুলিশের নিরাপত্তাও।
বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে গাড়িবহর। বেলা 11:53 দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে দেখতে যান চিকিৎসাধীন শাশুড়ি বেগম জিয়াকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা। ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই দেশি বিদেশি মেডিকেল টিম তারা সার্বক্ষণিকভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। উনি যখন সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন, আমরা আশাবাদী হয়ে উঠেছি। ডাক্তার জুবাইদা রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে, আমাদের মনে অনেক সাহস হয়েছে। 2.5 ঘন্টার বেশি সময় অবস্থানের পর বেলা 2:30টার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ হয়ে বেলা 3টার দিকে পৌঁছান ধানমন্ডির 5 নম্বর রোডের মাহবুব ভবনে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির, উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হয়েছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে দোয়া শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবে কারাগারে গুরুতর অসুস্থ হন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবেই কারাগারে গুরুতর অসুস্থ হন, অথচ দেশের গণতন্ত্র উদ্ধারে তিনি জীবন উৎসর্গ করেছেন। 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও জুমার নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। কুড়িগ্রামে বেগম জিয়ার রোগ মুক্তির বিশেষ দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন, বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সিলেট, মাদারীপুর, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার দুঃশাসনে বেগম খালেদা জিয়ার ওপর জেল জুলুম সহ নানা নিপীড়ন নেমে এসেছিল। অবিরাম নির্যাতনে দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। স্বৈরাচার পতন আর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়া। বিএনপি প্রধানের বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি আছে উল্লেখ করে আমির খসরু বলেন, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই লন্ডনে নেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসুক। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
চট্টগ্রামে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে এই ৮ দল। গণভোট সহ 5 দফা দাবিতে খুলনা, বরিশাল, রংপুরের পর এবার চট্টগ্রামে 8 দলের বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেল ঠিক 3টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির সহ 8 দলের নেতারা। আবারও কোনো ফেসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। কোনো ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফেসিবাদের বসে আবার কথা বলেন, কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। মামুনুল হক বলেন 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় হবে গণঅভ্যুত্থানের শক্তির বাংলাদেশে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী তার একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন, সমাজের জালেম থেকে বাংলাদেশ উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা বলেন ফেসিবাদের কবর হয়েছে, কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না নতুন বাংলাদেশে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, জোট নিয়ে এখনও কোনো সমঝোতায় পৌঁছায়নি তাদের দল। শীঘ্রই চূড়ান্ত হবে দলের প্রার্থী তালিকাও। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের তফসিল ঘোষণা এখন রাজনীতির মাঠে মূল আলোচ্য বিষয়। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যেও উঠে আসে এ প্রসঙ্গটি। তিনি বলেন, তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, তবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির অসুস্থতার ব্যাপার আছে। সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, তফসিল হয়তো 2 দিন আগে আর পরে দিবে। আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান, তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি আর কি। জোট নিয়ে এনসিপি কারো সঙ্গে প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় পৌঁছায়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে। কারোর সাথে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় এখনো পৌঁছায়নি। এনসিপি আসলে তার মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, প্রার্থী যাচাই বাছাই হচ্ছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। এর আগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে বিদেশি বিনিয়োগ ও ব্যবসায়ের পরিবেশ নিয়ে আলোচনা করেন এনসিপি নেতারা। সম্ভাবনা যেরকম আছে, কিন্তু সেটাকে আমরা প্রপার ব্র্যান্ডিং করতে পারি না। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। কোনো কারণেই পেছাবে না নির্বাচন। 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রেস সচিব আরও বলেছেন, তারা নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। আলোচনা হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখনও দিনক্ষণ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। কে দিল এটাও জানি না, তফসিলের ডেট কে দিল তাও জানি না, ভোটের তারিখও আমি জানি না। মনের মাধুরী মিশাই দিয়েছে, অন্তত আমি এইটুকুই বলতে পারি। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে, অনেক ধরনের আছে, কিন্তু এখনো পর্যন্ত কমিশন লেভেলে কোনো কিছু ফার্ম করা হয়নি, এটুকু বলতে পারি। দিনক্ষণ তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। এখন কেউ যদি চালাতে থাকে তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এগুলো ঠিক না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 25,105টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে
অতি ঝুঁকিপূর্ণ ৮,৭46টি। এসব কেন্দ্রে 2 থেকে 3 জন করে অস্ত্রধারী পুলিশ মোতায়েনের কথা ভাবছে সদর দফতর। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ সহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সভা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেও। থানা থেকে লুট হওয়া অস্ত্রের নির্বাচনে নাশকতার সংখ্যা জানিয়েছেন কোনো বিশ্লেষক। মাসুদুর রহমানের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্দিষ্ট করেছে ইসি। প্রকাশ হয়েছে 12,76,95,183 জনের ভোটার তালিকা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসি ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে লাল বা অতি ঝুঁকিপূর্ণ 8,746টি, হলুদ বা ঝুঁকিপূর্ণ 16,359টি, সবুজ বা সাধারণ 17,656টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 2 থেকে 3 জন অস্ত্রধারী পুলিশ সদস্য, আর সাধারণ কেন্দ্রে থাকবে 1 জন করে। নির্বাচন কেন্দ্রগুলো কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, এখন ঝুঁকির মাত্রা অনুযায়ী সেভাবে সেখানে ফোর্স মোতায়েন করা হবে। যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে ফোর্স বেশি থাকবে, যেটা কম ঝুঁকিপূর্ণ সেখানে হয়তো বা ফোর্স কম থাকবে, কারণ আমাদের তো ফোর্স সীমিত ফোর্স। তো ওই লক্ষ্যে আমরা গিয়ে নির্বাচন প্রস্তুতিটা ওইভাবে সাজাচ্ছি। 8 বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সবচেয়ে বেশি, ঢাকায় 2,675টি। এরপরে আছে চট্টগ্রামে 1,440টি। বিভাগের মতো মেট্রোপলিটনেও অতি ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি, ঢাকায় 695টি, দ্বিতীয় স্থানে চট্টগ্রামে 312টি। এ পর্যন্ত 60,000 সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে পুলিশ। আমাদের সবারই দায়িত্ব, এবং গিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং জনসাধারণ সবাই যদি আমরা একসাথে একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করতে পারি, আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই সম্ভব। সারা দেশে হত্যা, ছিনতাই সহ অপরাধ বেড়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন কোনো বিশ্লেষক। যে অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, এটাও কিন্তু আমি মনে করি একটা দুর্ভাগ্যজনক অবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদেরকে যদি ফ্রিডম দেওয়া হয়, তাদেরকে যদি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেয়া হয়, তাদেরকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অথবা তাদের যে সাধারণ যে দায়িত্ব দেওয়া আছে সেখানে যদি তাদের বাধার সৃষ্টি করা হয়, আইনের ভিতরে থেকে যদি তারা দায়িত্ব পালন করে, আমার মনে হয় না এমন কোনো বড় ধরনের শঙ্কা সৃষ্টি হবে। পুলিশ ছাড়াও সেনা, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 8.5 লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি। সরকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে রংপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা উপদেষ্টার। 24-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি ভারত। গত 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে তাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার উত্তর না দিলেও গত 26 নভেম্বর শেখ হাসিনাকে হস্তান্তরে ঢাকার অনুরোধের বিষয়টি গণমাধ্যমে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তৌহিদ হোসেন জানান, ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে, এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে আবারও জানান উপদেষ্টা। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শাতিলা শারমিন, সময় সংবাদ।
বিএসএফের পুশিনের শিকার আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এর আগে গত 25 জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 6 ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করে। পুশিনের পর ভারতীয় নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করলে আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেফতার করে। এরপর 22 আগস্ট আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়। আটকদের মধ্যে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার 2টি নাবালক শিশু ছিলেন। 2 ডিসেম্বর আদালত তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের ফেরত পাঠালো বিজিবি। মোংলা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পালিয়ে গেছেন ক্লিনিকের মালিক, ডাক্তার, নার্স সহ কর্মচারীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নতুন জীবনের অপেক্ষায় ছিল পুরো পরিবার, কিন্তু সেই আশায় মুহূর্তে বদলে গেল শোকে। প্রসব ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়েছিলেন বৃষ্টি আক্তার, তবে সিজারের সময় মৃত্যু হয় তার। শুক্রবার সকালে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের রাব্বি ক্লিনিকে ভর্তি করা হয় বৃষ্টি আক্তারকে। দুপুরেই সিজারে পুত্র সন্তান হয় তার, কিন্তু অপারেশন থিয়েটারেই প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। স্বজনদের কিছু না বলেই ক্লিনিক মালিক এনামুল হক, ডাক্তার আল মামুন ও জিয়াউল আহসান সহ নার্স ও কর্মচারীরা পালিয়ে যান বলে অভিযোগ তাদের। সব পলাইছে, ঝাড়ুদার হইতে, নার্স হইতে, সব ডাক্তার হইতে সবাই পলাইছে। একটা ব্যবস্থা করেন সেটা তারা করেনি, না করে তারা সবাই সরে গেছে। রোগী সুস্থ আছে বলে সুস্থ আছে, ডাক্তার এক একজনের বাইরে চলে যাচ্ছে, রোগী সুস্থ আছে বলে আছে। এই এখন আমি চাই শুষ্ক বিশ্বাস যেটা হয় সেটা করার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ক্লিনিকটি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সিলগালা করা হয়। কর্তৃপক্ষ কেউ নাই এখানে, আমরা কথা বলার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমরা এখানে পাচ্ছি না। যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আমরা প্রপার ডকুমেন্ট দেখে আমি একটা 3 সদস্যের তদন্ত কমিটি করে আমরা হয়তো তখন বলতে পারবো। বাট এই মুহূর্তে আমরা এই ক্লিনিকটাকে সম্পূর্ণভাবে সিলগালা করব, যাতে এর কার্যক্রম ভবিষ্যতেও আর চলতে না পারে। 2020 সাল থেকে এ পর্যন্ত প্রসূতি মৃত্যু ও অপারেশনে পঙ্গুত্ব বরণ করার 8টি ঘটনা ঘটে রাব্বি ক্লিনিকে। 2 বার সিলগালাও করে প্রশাসন, তবে পরে আবারও চালু করেন ক্লিনিকের মালিক। সময় সংবাদ, মোংলা। 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট ঘোষণা না করলে সারা দেশে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। আজকের এই মহাসমাবেশের তাদের দাবি 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি করতে হবে, যাতে সর্বনিম্ন বেতন হতে হবে 35,000 টাকা। 10 বছর পে স্কেল হচ্ছে না, আমরা আর্থিকভাবে লাভবান না হলে আমরা কিভাবে চলবো? 15 ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন 36,000 টাকা পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সমাবেশে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গ্যাজেট জারি না হলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। পে স্কেলের ঘোষণা চাই এবং সেটা যেন হয় বৈষম্যমুক্ত পে স্কেল। 15 ডিসেম্বরের মধ্যে যদি আমরা প্রজ্ঞাপন না পাই, আমরা সমগ্র পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান একযোগে কর্মবিরতি পালন করব। এদিকে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে, এই সরকার যদি সকল টেন্ডার, সকল চাকরি, নিয়োগ সবকিছু দিতে পারে, তাহলে এই সরকারই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারবে। আমরা আপনাদের ন্যায্য দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে
পরিষ্কারভাবে একত্রতা ঘোষণা করছি। এর আগে দাবি আদায়ে বুধবার প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। খুব সহজ প্রস্তাব। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও হবিগঞ্জে সরকারি মাধ্যমিক স্কুলে নেওয়া হলো বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে ছিল স্থগিত। সন্তানদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে শিক্ষকদের এ ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা। অন্যদিকে প্রাথমিকেও রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা সরকারি ছুটির দিন শুক্রবারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীতে বেশ কিছু সরকারি মাধ্যমিক স্কুলে পরীক্ষা নেওয়া হয়। সহকারী শিক্ষক পদকে ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে গত সোমবার ও মঙ্গলবার সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই বিষয়টি বিবেচনায় বুধবার থেকে ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সন্তানদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে শিক্ষকদের এ ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান অভিভাবকরা। রাত 11টার সময় আমার বাচ্চা জানে না যে কালকে পরীক্ষা হবে না, আমার বাচ্চার পরীক্ষার জন্য রেডি, কিন্তু দুর্ভাগ্যজনক পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা একটা নোটিশ টানা দিচ্ছে যে তাদের কর্মবিরতি। ইনিশিয়াল স্টেজে বাচ্চাদের যে প্রিপারেশন ছিল, মেন্টাল যে একটা অ্যাটেনশন ছিল, সেটা অবশ্যই এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে খুলনা নগরীর 11টি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ, নবম ও দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2 ডিসেম্বর বন্ধ থাকা পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা আবার পরীক্ষার হলে ফিরে এসেছি। সরকারি ছুটির দিনে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা স্কুল সহ সকল সরকারি বিদ্যালয়ের 3য় থেকে 10ম শ্রেণীর বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে শুক্র, শনিবার পরীক্ষা নেয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। 3 দিনের যে রুটিনগুলো ছিল আমাদের, সেগুলো শিডিউল টাইমে শেষ করতে হলে আমাদেরকে শুক্র, শনিবার ব্যবহার করতে হচ্ছে। এই জন্য এই কারণে শুক্র, শনিবারে পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনাক্রমে ব্রাহ্মণবাড়িয়াও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা বসেই নেব আর কি, এই জন্য আমরা একটা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি এখন। এদিকে বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ভারতের জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এদিকে রুশ পর্যটকদের জন্য বিনামূল্যে 30 দিনের ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। 2 দিনের ভারত সফর বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। পরে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন পুতিন। রুশ পর্যটকদের জন্য বিনামূল্যে 30 দিনের ভিসা দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পুতিনের প্রতি আহ্বান জানান তিনি। দুদেশ 2030 সাল পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মপরিকল্পনায় একমত হয়েছে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী। এর আগে নয়াদিল্লিতে বিজনেস ফোরামেও যোগ দেন পুতিন মোদী। ভারতের প্রধানমন্ত্রী জানান 2030 সালের লক্ষ্যমাত্রার আগেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য $100 বিলিয়ন পৌঁছাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়ার পর রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। এর আগে বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেন ভ্লাদিমির পুতিন। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রবাসের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপির উদ্যোগে দুবাইতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবাসের হাজার হাজার নেতাকর্মী উদ্বিগ্ন। দেশের চলমান সংকটকালে তার অভিজ্ঞতা, প্রজ্ঞাময় পরামর্শই দেশকে উত্তরণে সহায়ক হতে পারে বলে উল্লেখ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে
দোয়া মোনাজাত পরিচালনা করেন দুবাই বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। জাতীয় নির্বাচনের আমেজ বইছে প্রবাসে। উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে চলছে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। এতে তরুণ ভোটাররা বেশ উচ্ছ্বসিত। রেজিস্ট্রেশন সেবা দিচ্ছে দেশীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডে চলছে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। এবার ইতিহাসে প্রথমবার প্রবাসে থেকেও দেশের জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বেশ উচ্ছ্বাস নিয়েই অনলাইনে রেজিস্ট্রেশন করছেন প্রবাসীরা। ভোট দেওয়ার অধিকার বলেন বা ফেস্টিভ বলেন, ওটাতে আমরা সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ। এরকম সিস্টেম আগে কখনো চালু ছিল না যে প্রবাস থেকে ভোট দেওয়া যাবে, তো এটা আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক হবে। রেজিস্ট্রেশনের কারণে দেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ডে নতুন আসা তরুণদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। বিষয়টিকে দেশ গঠনের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ হিসেবে দেখছেন তারা। যে অ্যাপটা তৈরি করা হয়েছে এটা অত্যন্ত সুন্দর এবং অনেক মার্জিতভাবে, অনেক ইজিভাবে এটা করা হয়েছে। আশা করি প্রবাসীদের এই ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিদেশে যারা আছে তাদের সবাই এটা একটা আনন্দের বিষয়, বিদেশ থেকে সবাই আমরা ভোট দিতে পারছি। প্রবাসী ভোটারদের উৎসাহী করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ফোরামের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। ভিডিও কন্টেন্টের মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা। তবে সুইডেনের বাংলাদেশ দূতাবাস ফেসবুকে প্রচারণা চালালেও ফিনল্যান্ডে এখনো বিশেষ কোনো সভা সেমিনারের আয়োজন চোখে পড়েনি। ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। সেই উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রেজিস্ট্রেশন। তবে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে ফিনল্যান্ডের তরুণ ভোটার যারা আছে কিংবা প্রথমবার ভোট দেবেন তাদের মধ্যেই উচ্ছ্বাসটা একটু বেশি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইতালির উত্তর দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রার মানের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। সম্প্রতি ইতালির 107টি শহর নিয়ে দেশটির পরিসংখ্যান ব্যুরো গণমাধ্যম যৌথভাবে একটি তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের শহরগুলো অনেক বেশি উন্নত। অধিকাংশ বাংলাদেশি প্রবাসীর বসবাসও সেই উন্নত সমৃদ্ধ শহরগুলোতেই। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্টে। ইতালির আর্থসামাজিক সূচক ও জীবনযাত্রার মানে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে বহুদিন ধরেই রয়েছে বিশাল ফারাক। সম্প্রতি 107টি গুরুত্বপূর্ণ শহরের তালিকা প্রকাশ করেছে দেশটির পরিসংখ্যান ব্যুরো ও গণমাধ্যম। এতে দেখা যায় দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলের শহরগুলো আগের মতোই সমৃদ্ধ এবং জীবনযাত্রার মানেও অনেক এগিয়ে। দক্ষিণে অবস্থানরত রাজধানী রোম গত বছরের তুলনায় 13 ধাপ উন্নতি করেও এবার রয়েছে 46তম স্থানে। অন্যদিকে উত্তরের বাণিজ্যিক কেন্দ্র মিলানের অবস্থান 8ম। 2024 সালে দ্বিতীয় স্থানে ক্রেন্ত শহর এবার উঠে এসেছে শীর্ষে। দক্ষিণের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা সার্দিনিয়ার ক্যালিয়ারি রয়েছে 39তম স্থানে। আর টানা দ্বিতীয় বছরের মতো তালিকার তলানিতে দক্ষিণের রেজিও কালাবেরিয়া। ইতালির অধিকাংশ উন্নত শহরেই বাংলাদেশিদের উপস্থিতি বেশি। আমি আগে দক্ষিণে ছিলাম, তবে বর্তমানে আমি উত্তরে আছি, ভেনিস মেসরেতে। তো এখানে দক্ষিণের তুলনায় উত্তরে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বেশি। ইতালির শহরগুলোর সম্পদের পরিমাণ, ভোক্তার ব্যয় ক্ষমতা, ব্যবসার পরিস্থিতি, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, সংস্কৃতি ও অবসরের পর জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই তালিকা। দক্ষিণ ইতালির তুলনায় উত্তর ইতালি সবসময় সমৃদ্ধ, জীবনযাত্রার মান উন্নত। এখানে চিকিৎসা, শিক্ষা সবকিছুর মান দক্ষিণের তুলনায় উত্তরে অনেক সমৃদ্ধ এবং উন্নত। যুগ যুগ ধরে ইতালির শহরের মধ্যে নিজেদেরকে শীর্ষে তুলে ধরার প্রতিযোগিতা চলছে। এতে স্থানীয় সরকার পর্যায়ে তৈরি হয় অসংখ্য কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের সুযোগ ও উন্নয়নমূলক প্রকল্প, যা দুর্নীতি ও অনিয়ম কমাতেও সাহায্য করে। সময় সংবাদ, ইতালি। ওয়াশিংটনে জমকালো আয়োজন অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র। 12টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে 48টি দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে পড়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ব্রাজিলের গ্রুপ সঙ্গী মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। পর্তুগাল খেলবে উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ 1-এ জয়ী দল। ফ্রান্সের গ্রুপে রয়েছে সেনেগাল, নরওয়ে ও ফিফা প্লে অফ 2-তে জয়ী দল।
গ্রুপ পর্বে স্পেনকে লড়তে হবে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ের বিপক্ষে। অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরস্কার বিতরণ শেষে শুরু হয় টেকনিক্যাল ড্রপ। এবার ফিফা বিশেষ নিয়ম রেখেছে আর্জেন্টিনা স্পেন যেন ফাইনালের আগে মুখোমুখি না হয়। একই নিয়ম রাখা হয়েছে জার্মানি ও ফ্রান্সের বেলায়ও। ড্রয়ের আকর্ষণের কেন্দ্রে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জেতে পড়েছে লিওনেল মেসির দল। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে সি গ্রুপে। কঠিন প্রতিপক্ষ তাদের সামনে মরক্কো, হাইতির সঙ্গে স্কটল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 2026 বিশ্বকাপ আমেরিকায় হওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দলের প্রস্তুতি ভালো হওয়ায় আর সবার জয়ের মানসিকতা দৃঢ় হওয়ায় নিজেদের এবারের আসরের ফেভারিট মানছেন LM10। তবে বিশ্বকাপে নিজের খেলা নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন লিও। এদিকে বিশ্বকাপে পছন্দের তালিকায় স্পেন, ফ্রান্স, জার্মানি থাকলেও নেই পর্তুগাল। দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান করে আরাধ্য বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। ম্যাজিশিয়ান লিওনেল মেসির হাত ধরে ঘুঁচে সেই আক্ষেপ, বিশ্বকাপ জয়ের সেই সুখস্মৃতি এখনও জলজলে আর্জেন্টিনার কাছে। 4 বছর পেরিয়ে আরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর লিওনেল মেসিরা সম্ভাব্য শেষ বিশ্বকাপটায় তো আর খালি হাতে ফিরতে চাইবেন না দ্য ম্যাজিশিয়ান। 2026 বিশ্বকাপ মাঠে গড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর মার্কিন মুলুকে ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিও। সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে আর্জেন্টাইন সুপারস্টারের। তবে একটা শঙ্কা থেকেই যাচ্ছে, 2026-এর ওয়ার্ল্ড কাপে মেসি খেলবেন তো? তা নিয়ে এখনও ধোঁয়াশাই রেখে দিলেন LM10। কেননা বিশ্বকাপের মাঝেই বয়সটা 39 হবে আর্জেন্টাইন সুপারস্টারের। সে সময় পর্যন্ত শারীরিক অবস্থা কতখানি খেলার উপযুক্ত থাকবে তার উপরই ছেড়ে দিলেন সব। তবে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী লিও। আশা করি আমি বিশ্বকাপে থাকবো। আগেও যেমনটা বলেছি, দলের সঙ্গে থাকতে পারলে ভালো হবে। তবে খুব খারাপ কিছু হলে হয়তো মাঠে বসে খেলা দেখব। বিশ্বকাপ জিততে চায় না এমন কেউ নেই। বিশ্বকাপ সবার জন্য স্পেশাল, যে কোনো দেশের জন্য, বিশেষ করে আমাদের জন্য, কারণ আমরা পুরোপুরি ভিন্নভাবে এটি উপভোগ করি। নিজের খেলা নিয়ে খোলাসা করে কিছু না বললেও আর্জেন্টিনা দল নিয়ে বরাবরই বড় কিছুর প্রত্যাশা মেসির। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান আর্জেন্টিনা দলের ভূয়সী প্রশংসা করলেন লিও। দলের সবার তীব্র জয়ের মানসিকতাই আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে এগিয়ে দেবে বলেও মন্তব্য করেন LM10। সত্যি বলতে আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে, বিশেষ করে লিওনেল স্কালোনি দায়িত্ব নেয়ার পর থেকে দলের মধ্যে এই আকাঙ্ক্ষা ও রোমাঞ্চ বেড়েছে। দলের সবার মধ্যেই জয়ের মানসিকতা আছে। স্ক্যালোনির সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আমার কথা হয়েছে। সে যে কোনো ভূমিকায় আমাকে দলে চায়। আমাদের বোঝাপড়া দারুণ। এদিকে মেসি শুধু নিজেদের প্রস্তুতি নিয়েই কথা বলেননি। এবারের বিশ্বকাপে লিওর ফেভারিট দলের নামও জানালেন তিনি। ফ্রান্স, স্পেন, জার্মানি সেই লিস্টে থাকলেও পর্তুগালের নাম নেই সেখানে। এবারের বিশ্বকাপে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ভালো দল। দীর্ঘদিন শিরোপা না জেতা ব্রাজিল ও জার্মানি ভালো অবস্থানে আছে, কিন্তু আমরা সবটুকু উজাড় করেই লড়াই করব। 3 দেশে আয়োজিত বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত লিওনেল মেসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।